এই খুনের পরে গোটা জাতি যখন জেগে উঠেছে, তখন এই মামলার যারা অভিযুক্ত তারা পালিয়ে গেছেন রাষ্ট্র থেকে। আপনাকে এইটাকে অর্ডিনারি পালানো হিসেবে দেখলে হবে না। অর্ডিনারি অ্যাকুস্টের ক্ষেত্রে পালিয়ে গেলে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন, কেন দেন? সে হয়তো নাও জানতে পারে, তার হোয়ার অ্যাবাউট খুঁজে বের করা, তাকে একটা ন্যাচারাল জাস্টিস দেওয়া, আসামি পক্ষকে একটা ন্যাচারাল জাস্টিস এনশিওর করার জন্য আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, প্রোক্লেমেশন কল করেন, ইত্যাদি ইত্যাদি। এখানকার স্ট্রং পিস অফ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ দ্যাট আফটার কজিং দিস কাইন্ড অফ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, the accused have left the country leaving behind the nation after committing this kind of crime. This is a strong piece of circumstantial evidence. যে একটা রাষ্ট্র, উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, জোর করে হোক, নির্বাচিত হোক, যেভাবেই হোক। তাহলে কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে ওনাকে পালিয়ে যেতে হলো? Why they have left the country? রাষ্ট্রপক্ষে তার মামলা প্রমাণের জন্য সাক্ষী উপস্থাপন করেছেন, দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল, সমস্ত দিক দিয়ে। আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আসামিরা কোনো নির্দেশ দেননি। They have pleaded innocence. ভাগ্যেশ উনি বলেননি বাংলাদেশে কোনো জুলাই রেভলিউশন হয়নি। ভাগ্যেশ উনি বলেননি বাংলাদেশে 1400 মানুষ মারা যাননি, 30,000-এর উপরে গুম আহত হননি। সুতরাং রাষ্ট্রপক্ষ কনসিড করে গেছেন by their submissions and omissions that there had been a July revolution, that there had been 1,400 people were killed and several are wounded. So if এই ফ্যাক্টটাকে যদি আমি সামনে রাখি যে বাংলাদেশের 1400 মানুষ মারা গেলেন, বাংলাদেশের এত বড় একটা জুলাই রেভলিউশন হলো, হত্যাকাণ্ড হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে, তাহলে কে করলেন? সুতরাং আপনারা যখন ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারের জায়গায় আমাদের সাবমিশন হলো প্রথম, whether the commission of offense has been committed. So far the commission of offense has been committed or not, that has been admitted by the defense counsel, by his argument and through their documents, apart from proving by the prosecution. So one part of the conclusion, one part for concluding the trial or inferring something in this trial has been admitted by them. So there had been killing, there had been widespreading killing, there had been mass killing, there had been systematic killing, there had been killing caused indiscriminately, having the use of state apparatus. So এই জায়গাটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছে beyond all reasonable doubt. The next question is who did it? এই who did it এর জায়গায় এসে রাষ্ট্রপক্ষ দেখিয়েছেন তার মামলা প্রমাণ করার ক্ষেত্রে কার ইনস্ট্রাকশন ছিল, কিভাবে ইনস্ট্রাকশন ছিল, কার কাছে ইনস্ট্রাকশন ছিল, কিভাবে অপারেট করা হয়েছে, কে অপারেট করেছেন,
কে এক্সিকিউট করেছেন দ্যাট ইনস্ট্রাকশনস। এই জায়গায় যদি আমি আবার আপনাদেরকে প্যান্ডাম বক্স ওপেন করে লাইন বাই লাইন দেখাতে যাই, সেটা এই যে ক্লোজিং আর্গুমেন্টের মূল উদ্দেশ্য না। মাই লার্নেড ফ্রেন্ড, লার্নেড চিফ প্রসিকিউটর হ্যাজ শোন কে নির্দেশ দিয়েছেন, কাকে নির্দেশ দিয়েছেন, কি করতে নির্দেশ দিয়েছেন, কিভাবে নির্দেশ পালিত হয়েছে, কে পালন করেছেন, কিভাবে পালন করেছেন, ইন কনসিকুয়েন্স অফ কি ঘটেছে। এইটাকে ফোর্টিফাই করার জন্য রাষ্ট্রপক্ষের হাতে আরেকটি স্ট্রং পিস অফ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আসলো। সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা কি? সেটা হলো এই খুনের পরে যখন জনগণ জেগে উঠেছেন, এই খুনের পরে গোটা জাতি যখন জেগে উঠেছে, তখন এই মামলার যারা অভিযুক্ত তারা পালিয়ে গেছেন রাষ্ট্র থেকে। আপনাকে এইটাকে অর্ডিনারি পালানো হিসেবে দেখলে হবে না। অর্ডিনারি অ্যাকুস্টের ক্ষেত্রে পালিয়ে গেলে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন, কেন দেন? সে হয়তো নাও জানতে পারে। তার হোয়ার অ্যাবাউট খুঁজে বের করা, তাকে একটা ন্যাচারাল জাস্টিস দেওয়া, আসামি পক্ষকে একটা ন্যাচারাল জাস্টিস এনশিওর করার জন্য আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, প্রোক্লেমেশন কল করেন, ইত্যাদি ইত্যাদি। এখানকার স্ট্রং পিস অফ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ দ্যাট আফটার কজিং দিস কাইন্ড অফ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, the accused have left the country leaving behind the nation after committing this kind of crime. This is a strong piece of circumstantial evidence. একটা রাষ্ট্র, উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, জোর করে হোক, নির্বাচিত হোক, যেভাবেই হোক। তাহলে কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে ওনাকে পালিয়ে যেতে হলো? হোয়াই দে হ্যাভ লেফট দ্য কান্ট্রি। এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, দিস সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স demonstrate that the evidences adduced by the prosecution side has some sort of nexus and corroborativeness, যে ওনারা খুন করেছেন, ওনারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছেন, and they have left the country when they felt that আজকের এই বিচারের মুখোমুখি তাকে হতে পারে। এই যে জায়গা থেকে ওনারা গেছেন, তারপরে আপনারা দেখেছেন প্রসিকিউশন বলেছে ওনারা এই বিচার সম্পর্কে জানেন, এই বিচার পর্যবেক্ষণ করছেন, এই বিচারের বিষয়ে কথা বলছেন, এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। সিটিং সামহার, these facts demonstrate that the accused are not coming before your lordships having the prayer to place before your lordships that we are innocent. যখন আপনাদের সামনে এভিডেন্স আসছে যে একটা দেশে 1400 মানুষকে 36 দিনে গুলি করে হত্যা করা হয়েছে, একটা দেশে 1400 প্রায় 30,000 মানুষকে 36 দিনে পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, যখন এভিডেন্স আসছে সেই দেশের যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি, এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন, তখন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে এসে দীর্ঘমেয়াদী আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন পড়ে না, মাই লর্ড। আমাদের সাবমিশন হলো, উই হ্যাভ প্রুভড the commission of offense committed by the accused beyond all reasonable doubt.
Second, there is an approver. One of the accused has made confessional statement pursuant to the permission of this honorable court. This honorable court has, by allowing him, recorded his statement. And so far we have understood that this statement is corroborative with other instruments, other evidences, and the depositions of other witnesses. So একদিকে circumstantial evidence, একদিকে solid piece of documentary evidence and oral evidence, আর একদিকে co-accused one যে approver the statement, these are correlated, interrelated. সেই জায়গা দাঁড়িয়ে এবং at the same time স্টেট ডিফেন্সের যখন বলেন যে ওনারা করেননি, স্টেট ডিফেন্স যখন বলেন যে দেওয়া এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এই ধরনের কোনো দাবি না থাকে, সেই জায়গাটা দাঁড়িয়ে যদি বলা হয়, আমরা নিশ্চিতভাবে বলতেই পারি মাই লর্ড, আমরা এমন একটি বিচারের সামনে দাঁড়িয়েছি যে বিচার বিয়ন্ড অল রিজনেবল ডাউট হিসাবে প্রমাণিত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের সাবমিশন, এটা যে এভিডেন্স আপনাদের সামনে এসেছে, সেই এভিডেন্স বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতের যে কোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামির সাজা বা এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকে না আদালতের সামনে, এবং এটাই ন্যায় বিচার। আমরা আজকে দাঁড়িয়েছি এই বাংলাদেশকে সভ্যতার একটি সোপানের, সভ্যতার একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ন্যায় বিচার যদি আপনারা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসাবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব মাই লর্ড। আমরা জানি ন্যায় বিচার শুধুমাত্র, অনেকেই কথা বলছেন খুনিরা ন্যায় বিচার পাবে কিনা, বাইরে অনেক রকম কথা আছে যে এই খুনিদের ন্যায় বিচারের মানদণ্ডে তাদের ন্যায় বিচার করা হচ্ছে কিনা। আমার নিবেদন হলো আপনারা শুধু খুনির ন্যায় বিচার দেখবেন যারা বাইরে কথা বলছেন। এলিনর রুজভেল্ট, আমেরিকার ফার্স্ট লেডি, উনি একটা উক্তি বলেছিলেন, জাস্টিস ক্যান নট বি ফর ওয়ান সাইড অ্যালোন বাট মাস্ট বি ফর বোথ। জাস্টিস কনসিস্টস নট ইন বিং নিউট্রাল বিটুইন রাইট or wrong, but in finding out the right and upholding it wherever found against the wrong. আমরা এখানে এসেছি শুধুমাত্র যারা বাইরে বলছেন, মানবাধিকারের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন, তারা বলছেন এই আসামিদের, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত আছে, তাদের ন্যায় বিচারের মানদণ্ড তুলে ধরতে যে এই ট্রাইব্যুনালের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন, এই বিচার প্রক্রিয়াকে একটি প্রশ্নবোধক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, একপাক্ষিকভাবে জাস্টিস নির্ণয় করার জন্য চেষ্টা হয়েছে। তাহলে কি 1400 মানুষ যারা 36 দিনে খুন হলো তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন না? তারা পঙ্গুত্ব বরণ করেছেন 14 to 36 ইয়ার্স। আমরা রূপকর্তা, আপনি এক্সাক্ট ফিগার দিতে পারবেন মাই লর্ড? এক্সাক্ট স্ট্যান্ড কারেক্টেড। তাহলে কি তারা ন্যায় বিচার পাবেন না? রাষ্ট্র কি ন্যায় বিচার পাবে না? রাষ্ট্রীয় সমাজকে ঠিক করার জন্য, সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি রাষ্ট্র কি ন্যায় বিচার পাবে না?
যারা পালিয়ে গেছে, পালিয়ে যে ন্যায় বিচারকে পরাভূত করতে চাচ্ছে, তারপরেও তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার দিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা কি ন্যায় বিচার না? আমরা সেই কারণে বলছি, এই আদালত, এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা ভুল, এই জায়গা না যে কোনটা সত্য সেটা খুঁজে বের করে নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করবেন। আর এখানে দিবালোকের মতো সত্য যে এখানে মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে, গণহত্যার মতো ঘটনা প্রায় ঘটে গেছে, এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, উই হ্যাভ প্রুভ দ্যাট। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি আপনার এই আদালতে এই আসামিদের শাস্তি না হয়, তাহলে মার্টিন লুথার কিং এর ভাষায় বলবো, এদেশের মানুষ, এদেশের খুন হওয়া মানুষ, পঙ্গুত্ব বরণকারী মানুষ, এই রাষ্ট্র ব্যবস্থা অবিচারের শিকার হবে। এবং সেই অবিচারের শিকার যদি রাষ্ট্র হয়, মার্টিন লুথার কিং এর ভাষায় এটা হবে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আমরা এভরিহোয়ার জাস্টিস থ্রেট করতে দিতে চাই না বলেই আমরা দাঁড়িয়েছি ইতিহাসের দায় পরিশোধ করার জন্য। এই জায়গাটাই এই আসামিদের বিচার প্রার্থনা করে আপনারা ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারের সামনে দাঁড়িয়ে আপনারা এই জায়গাগুলো যদি বিবেচনায় আনেন, তাহলে গোটা বিশ্ব দেখবে এদেশে ন্যায় বিচার হয়। এবং এই ন্যায় বিচার শব্দটা খুব সিম্পল। উইনস্টন চার্চিলের ভাষায় যদি বলি, অল দ্য গ্রেট থিংস আর সিম্পল and this can be expressed in a single word, that is freedom, justice, honor, duty, hope. আজকে আপনারা যেটা ন্যায় বিচার করতে বলছেন, গোটা মিডিয়ার কাছে, গোটা জাতির কাছে, গোটা বিশ্বের কাছে এটা একটা অনেক জটিল ব্যাপার মনে হতে পারে। আমি প্রসিকিউশনের পক্ষ থেকে বলবো এটা একটা সিম্পল ম্যাটার। Why it is a simple matter? Because the law has defined a crime. Your lordships are here to go through the law, to try the crime, in order to make the people free, in order to make justice, in order to give the nation a hope, in order to give the citizens an honor to express their will. And that is why this is a simple issue. যদি আমরা এটাকে জটিল আকারে দেখি তাহলে জটিলতা আসবে, যদি জটিল আকারে না দেখি তাহলে এটা জটিল আকারে আসার সুযোগ নাই। এক্ষেত্রে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের একজন জন এফ কেনেডি, উনি একটা ঐতিহাসিক স্পিচে বলেছিলেন, লেট আস নট স্পিক দ্য রিপাবলিকান আনসার, নট দি ডেমোক্রেটিক আনসার, বাট দ্য রাইট আনসার। এই ন্যায় বিচারে বাংলাদেশের বিভিন্ন পক্ষ কি বলল সেই জায়গায় আমরা থাকতে চাই না। আমরা বলতে চাই এই ন্যায় বিচার আমাদের সভ্যতার পাদপীঠে একটি মাইল ফলক হিসেবে থাকবে। যেমন ছিল 1661 সালে অলিভার ক্রomwell-এর বিচার, যেমন ছিল 40-এর দশকে চীন এবং জাপানের অনেকগুলো প্রাইম মিনিস্টারকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। আমি আপনাদের রেফারেন্সের জন্য উইকিপিডিয়া থেকে নিয়ে এসেছি, এ যাবৎকালে বিশ্বের কোন কোন দেশের কতগুলো নেতা
বিচারের মুখোমুখি হয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ বা করাপশনে, কেউ খুনের দায়ে, কেউ সেক্সুয়াল অ্যাসল্টের দায়ে, এবং কেউ হয়েছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচারের মুখোমুখি যারা হয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত তালিকা আমি এখানে করেছি। এটার কপি একটা আছে, আমি আপনাদের সামনে রেফারেন্স হিসেবে পড়ে শোনাতে চাই। 1945 সালে চায়নার এম্পায়ার পুই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির দায়ে অভিযুক্ত 1946 সাল থেকে কারাগারে ছিলেন। জাপানের প্রাইম মিনিস্টার কোকি হিরোতা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে 1946 সালে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাপানের প্রাইম মিনিস্টার হিরানুমা কিচিরো তাকেও মুখোমুখি করা হয়েছিল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে 1946 সালে। জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার মাসারু হোমা, তাকে 1946 সালে, উনি ছিলেন মিলিটারি গভর্নর, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। অপরাধের বিচার এইভাবে করা হয়েছে। জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার হিদিকো তোজো 1948 সালে তাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে বিশ্বের অনেক বাঘা বাঘা লোকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। হাঙ্গেরির প্রাইম মিনিস্টার, তাকে করা হয়েছিল 1946 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য, যাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তিনি ছিলেন বেলা ইমরেডি। রোমানিয়ার প্রাইম মিনিস্টার আয়োন আন্তোনেসু, তাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে 1946 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কার্যকর করা হয়েছিল। হাঙ্গেরির প্রাইম মিনিস্টার হেড অফ দি স্টেট ফেরেন্স সাজালকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে 1946 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সব ওখানে আছে আপনাদের ওখানে। চ্যান্সেলর অফ অস্ট্রিয়া আর্থার সিসনিকওয়ার্টকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে মৃত্যুদণ্ডে কার্যকর করে তার বিচার সমাপ্ত করা হয়েছিল। এর বাইরেও আপনারা দেখেছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন অগাস্টো পিনোচেট, চিলির রাষ্ট্রপতি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে বিচারের মুখোমুখি হতে হয়েছিল লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেইলরকে। এভাবেই বিশ্বের দেশে দেশে শান্তি, ডেমোক্রেসি, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচার করা হয়েছে। বাংলাদেশে কোন শাসককে, কোন শোষককে, কোন ফ্যাসিস্টকে এই প্রথমবারের মতো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হতে হয়েছে। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করেছিলাম উনি ন্যায় বিচারের সামনে আসবেন। উনি এটা বিশ্বাস করতেন। রাজনৈতিক বক্তৃতায় বলেছিলেন, আর একজন রাজনৈতিক নেতা রেফারেন্স টেনে, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হোক। আমার বিশ্বাস ছিল উনি এই কথাটা মন থেকে বলেছিলেন। আমার বিশ্বাস ছিল উনি এটা বিশ্বাস করে বলেছিলেন। আজকে আমি দেখলাম উনি মন থেকে বলেননি, উনি বিশ্বাস থেকে বলেননি। উনার যদি সাহস থাকতো তাহলে উনি বাংলাদেশের মাটিতে এসে এই বিচারের মুখোমুখি হতেন। মাননীয় আদালত, মাননীয় ট্রাইব্যুনাল, বিচার যত কঠিনই হোক, যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর ভেঙে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না সম্ভব হয়, তাহলে আমরা
জাতি হিসাবে আগামী দিন এগোতে পারবো না। আমি একটা বিচারের মানদণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে বিচার নিয়ে আজ পর্যন্ত বিতর্ক আছে। 1951 সালে মাত্র 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করেছিলেন আমেরিকান আদালত। সেই বিচারের মুখোমুখি হয়েছিলেন জুলিয়াস এবং এথেল রোজেনবার্গ। জুলিয়াস রোজেনবার্গ এবং এথেল রোজেনবার্গ তার দম্পতি ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যারা দেশের বিরুদ্ধে অপরাধ করছে গুপ্তচর বৃত্তি করে, যার কারণে কোরিয়া দ্বীপে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছেন। তাদের বিচার প্রক্রিয়ায় আমেরিকার সিভিল সোসাইটি থেকে শুরু করে গোটা বিশ্ব জেগে উঠেছিল। সমস্ত নোবেল লরিটেরা, বিজ্ঞানীরা এই বিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, এদেরকে খালাস দিতে বলেছিলেন। এই বিচার প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের সাথে আমেরিকার তৎকালীন সময়ে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন হওয়ার অবস্থা গিয়েছিল। তখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এই বিচার নিয়ে একটি উক্তি করেছিলেন। সেখানে যে সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে, রোজেনবার্গ দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, সেই সাক্ষী এক পর্যায়ে যে ট্রাইব্যুনালের কাছে বলেছিলেন ওদের মৃত্যুদণ্ড থেকে মার্জনা দেওয়া হোক, নিবেদন করেছিলেন, প্রেসিডেন্টের কাছে নিবেদন করেছিলেন। তখন আইজেনহাওয়ার একটা উক্তি করেছিলেন। উনি বলেছিলেন, এটা আমি বলতে পারি, পারমাণবিক যুদ্ধের বিশাল সম্ভাবনা তৈরি করে এই দম্পতি পুরো বিশ্বের লাখ লাখ নিরপরাধ মানুষের মৃত্যু পরোয়ানা জারি করেছে। 2 জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই একটি বড় ঘটনা, কিন্তু তার চেয়েও বড় ঘটনা হবে যদি লাখ লাখ মানুষ এই গুপ্তচরদের কারণে মারা যায়। সেদিন সে বিচার সম্পন্ন হয়েছিল। আমরাও মনে করি নিশ্চয়ই এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা, মৃত্যুদণ্ড হওয়া, কার্যকর হওয়া, মৃত্যুদণ্ড মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন। কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 5 বছরের শিশু মারা যাবে, 10 বছরের আনাস মারা যাবে, পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে, বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাইদরা মারা যাবে। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এই 2 জনের বিচার ব্যাহত হয়, এই 2 জনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে, তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো সেটি হলো, রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে 19 জুন 1951 সালে প্রথমে জুলিয়াস চিঠি লিখেছিলেন। ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন, পৃথিবীতে শান্তি আনার জন্য, সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনায়াসে মাথা উঁচু করে সাহস, নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে, অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি রেখে যাব। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, আমার আকাঙ্ক্ষার জায়গা এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন, যেমন বলেছিলেন এথেল এবং জুলিয়াস,
তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং অন্য যেসব জিনিস জীবনকে সত্যি সুন্দর, সত্যি সার্থক করে তোলে, তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয়। তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন, অন্য কোনো পথ বেছে নেবেন না, অন্য কোনো পথে তারা হাঁটবেন না। এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। Much obliged. Thank you, Lord Attorney General. Where you have concluded, and I want to start from there. Mexico. There is a saying, "Yet justice here work alone. Let justice be done." Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides. Absolutely. And justice will be done very fairly, very transparent, beyond all questions. Even though questions will be raised by some quarter, it doesn't matter. We will not care who will say what. But I repeatedly want to say, justice will be done from this side, at any cost, in every matter. So thanks a lot. Much obliged. Learned Attorney General, we are very much grateful to you. At the commencement of the tribunal of this proceeding, you managed your heavy schedules and you appeared in the tribunal. You had your valuable maiden speech, and today at the conclusion of the proceeding, you very hardly managed the time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. I'm grateful to your lordship. I think that all of us and the tribunal will be benefited by you. I'm grateful to your lordship, and I'm grateful to my prosecution team who have invited me to submit before your lordships, and your lordships were kind enough to allow me to give these closing submissions. Much obliged. Thank you. May it please your lordships. Well, at this fag end of the proceedings, my lord, I will submit a very short. I'll make some very short submission. দুই তিনটা বিষয় কথা বলেই শেষ করব। লার্নেড অ্যাটর্নি জেনারেল চমৎকার ভাবে সাবমিশন রেখেছেন, এরপরে খুব বেশি দরকার নেই। শুধু কয়েকটা পয়েন্ট যেগুলো ডিফেন্স সাইড থেকে রেজ করা হয়েছে, খুব বেশি জবাব দেওয়ার ছিল না আমাদের। তারপরে কয়েকটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তারা তুলেছেন, যে কয়েকটা বিষয় আমি জবাব দিতে চাই। একটা কথা উনি বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে নাকি ওনাদেরকে সাঁতার কাটতে বলা হয়েছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিসকনসিভড। এই আইনটা ভেরি স্পেশাল ল, এটা তৈরি করা হয়েছে ফর ভেরি স্পেশাল পারপাস, যেটা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে এই বিষয়গুলোতে বিচার করার অধিকার নাই বলেই স্পেশাল লটা তৈরি করা হয়েছে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, যেটাতে বলা হয়েছে an act to provide for detention, prosecution and punishment of persons for genocide, crimes against humanity, war crimes and other crimes under international law. এই ক্রাইমস গুলো বিচার করার জন্য স্পেশালি এই লটা তৈরি করা হয়েছে। এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে বাই দি কনস্টিটিউশন, এবং পরবর্তী সময়ে এই আইনটাকে যুগোপযোগী করার জন্য এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে এটা কম্প্যাটিবল করার জন্য প্রচুর পরিমাণে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, এবং অ্যামেন্ডমেন্ট আনার পরে এই আইনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস আইসিসির যে রোম স্ট্যাটিউট, সেটার সাথে কমপ্লিটলি কম্প্যাটিবল করা হয়েছে, যেটা ইয়োর লর্ডশিপস অলরেডি আমরা সাবমিট করেছি বিভিন্ন সময়ে। যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ফর দি পারপাস অফ দি ডেফিনেশনস অফ দি ক্রাইমস অ্যান্ড এলিমেন্টস অফ ক্রাইমস, রোম স্ট্যাটিউট থেকে আমরা সমস্ত এলিমেন্টস গুলো গ্রহণ করতে পারবো।
এবং সেটা সম্পূর্ণভাবে রোম স্ট্যাটিউটের সাথে কম্প্যাটিবল, এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই। সুতরাং ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়েছে, সেটা সঠিক নয়। কারণ যদি আমরা সেকশন 19টাও অ্যাটলিস্ট দেখি যে এভিডেন্সটা কত এলাবোরেট করা হয়েছে, রুলস অফ এভিডেন্সটাকে। যদিও এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রযোজ্য নয়, এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়, কিন্তু বিকল্প হিসাবে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স বিষয়ে বিচার করার জন্য যে ধরনের রুলস অফ এভিডেন্স দরকার, সেটা সম্পূর্ণভাবে সেকশন 19 এখানে হাত পা বেঁধে বলেছেন, he has the right and liberty to say, but one should not say anything which is injurious to the justice system of this tribunal or to the proceedings of the administration of justice. Amra ekhane, even though Evidence Act is not applicable, even though CRPC has not been made applicable, but we have given unfettered opportunity to the defense, to the application of our discretionary power conferred under Section 46, that is the inherent power. Yes. We have given every right, every facility, every opportunity to the defense. So the defense cannot say that the defense has been deprived of any opportunity. And I am giving further opportunity to say anything in this context if the defense wants to say. But there has been no stone left unturned to give all the opportunities, rights, facilities to the defense. Much appreciated, Your Lordship. So, my Lord, regarding this, I am concluding my submission. And the next one is, the argument has been made on behalf of the defense is that it is not widespread or systematic because the offense has been committed in as many as 51 districts, but witnesses has been come from only 19 districts. My learned friend possibly it misconceived crimes against humanity হওয়ার জন্য widespread হওয়ার জন্য 51 ডিস্ট্রিক্টের সব সাক্ষী আনা প্রয়োজন নেই। একটা সিঙ্গেল ইনসিডেন্ট সেটাও যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের পার্ট হিসাবে হয়, তাহলেও এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই ব্যাপারে আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি। 51 ডিস্ট্রিক্টে 56,000 বর্গমাইল জুড়ে অফেন্স হয়েছে, সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি, ভিডিওগ্রাফস দিয়েছি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি। সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল, এটা সিস্টেম্যাটিক ছিল। সুতরাং লাইভ উইটনেস যদি 19 ডিস্ট্রিক্টে হয়ও, সেটাও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য। ইভেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে, সেটার থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যে এটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি, সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয়। কোয়ালিটি অফ এভিডেন্সের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি, ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো এআই দিয়ে বানানো। আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই আদালতে প্রমাণ করেছি, প্রথমত এই যে নির্দেশনাটাই দেওয়া হয়েছিল ফ্রম দি অ্যাকিউজ নাম্বার 1, সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে। আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জব্দ করেছি। তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে, তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে। সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট, বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কণ্ঠস্বর পরীক্ষিত ফরেনজিক টেস্টে, এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্মকে দিয়ে, ফরেনসিক ল্যাবকে দিয়ে, এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বিবিসি এবং আল জাজিরা, তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা 100% ওনারই ভয়েস, এটা এআই দিয়ে তৈরি নয়। সুতরাং এই যে কোয়ালিটি অফ এভিডেন্স সেটা ফরেনজিক টেস্টে প্রমাণিত, নাম্বার 1। নাম্বার 2, এটার রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা, সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই। তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে, যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন
তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল। চতুর্থত হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে, সেগুলো ভিডিও ফুটেজ, লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন। সুতরাং ফ্রম পাসিং দি অর্ডার বাই দি প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্যভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে। সন্দেহ তোলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না। যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে ধরবো যে এই আদালত শুধু নয়, ওনারা দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন, পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে। এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস, যারা ভিকটিম হয়েছেন, যারা গুলি শরীরে বহন করেছেন, আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের সাক্ষী, সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন, সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে। এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো, এখানে সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে। এরপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সার্টিফাই করেছেন, তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি, সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি। পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি, টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি, যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি। সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্স গুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে। এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ়, হীরের মতো স্বচ্ছ, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই। ফাইনালি আমি যেটা বলবো, যারা এখানে আসামি হয়েছেন, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন, এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। তারা যারা পারপিট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন, আদালতে তাদেরকে নিয়ে এসছেন, বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো উস্কানিতে বাংলাদেশের কেউ পা দেয়নি। এটা ডেমিনার অফ দি অ্যাকিউজড, এইটা তাদের জন্য অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, 35,000 মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপরে সামান্যতম রিমোর্স না থাকা। এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই। সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য। সবশেষে আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের PW3, তার নাম পারভিন, দিনমজুরের কাজ করত, যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দু চোখ হারিয়েছে, এখন সে অন্ধ। সে আরেকটি কিশোর ছেলে, গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয়। যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি, কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন, সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করব। তিনি বলেছেন, আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা, তার নির্দেশেই পুলিশ গুলি করেছে, তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না, নাকি রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার বিচার হয়। এই আকুতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোন শাসক
তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতের কোন শাসক তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না। এইটা বলার মাধ্যমে বলছি যে এই ট্রাইব্যুনালের এই বিচার, এই জাজমেন্ট এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার অ্যাগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না। এইটার জন্য এই বিচার প্রয়োজন, এইটার জন্য এই বিচার হতে হবে। এই নেভার অ্যাগেইন বলেই আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি। মাচ অবলাইজড টু অল। একটু রিপ্লাই দিতে চাই, যদি রিপ্লাই তারপর আপনাকে 2 মিনিট সময় দিই। ঠিক আছে, সময় দিচ্ছি, সময় দিচ্ছি। আমি আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল স্যারের দুটি কথা একটু জবাব দিতে চাই। সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছে যে বিচারে এসে, যেমন আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেইনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য, সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা, লার্নেড প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয়, সেটা এখানে ছিল না। যেমন ছিল হিটলারের, তার প্রচেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল, এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন বা করার চেষ্টা করেছেন, এই বক্তব্যের সামনে দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা, যে ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে, আমি আসামির পক্ষ, আমিও ন্যায় বিচার চাই। অতএব লার্নেড ট্রাইব্যুনালের কাছে, এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। আইটেম 1 এবং 2 এর জন্য 10 মিনিটসের একটা অ্যাডজার্নমেন্ট দিলে। ফারুক কোড নাম্বার। এখন এটা কি সিএবি থাকবে নাকি কোনো একটা ডেট থাকবে?